হ্যালো 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 সকল ক্লাস 11 এর স্টুডেন্টকে টপস বাংলায় স্বাগত জানাই। আমরা এর আগে মহাকর্ষ চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। এবার যে চ্যাপ্টারটি ধরবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপকতা যেটা ইংলিশে আমাদের কি বলে ইলাস্টিসিটি। সো এই ইলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা কি পড়বো? এর আগে আমরা যে চ্যাপ্টার পড়েছিলাম নিউটনস লতে, নিউটনের যে গতিসূত্র ছিল, তাতে আমরা এটা ধরেছিলাম যে যে কোনো দড়ি বা যে কোনো পুলির যে কোশ্চেন আমরা করেছিলাম সেখানে যে আমরা দড়িগুলোকে ধরেছিলাম, রশ্মি ধরেছিলাম, সেই রশ্মিগুলোর কিন্তু কোনো প্রসারণ ছিল না। আমরা এটা বলেছিলাম যে রশ্মির কোনো ভর থাকবে না এবং সেই রশ্মির কোনো প্রসারণ হবে না। কিন্তু তুমি ভেবে দেখো, আসলে কি কোনো বল প্রয়োগ হলে সেই রশ্মির প্রসারণ হবে না? অবশ্যই হবে। এর আগে আমরা নিউটনের গতিসূত্রতে আমরা এরকম কোশ্চেন সলভ করেছিলাম, এম ছিল আর এখানে একটা দড়ি লাগানো ছিল, রশ্মি ছিল, রশ্মিতে টান কত হবে। তো সেখানেও আমরা কি করেছিলাম যে টানের জন্য কোনো কিন্তু এর প্রসারণ হচ্ছে না, সেটা আমরা ধরেছিলাম। বা দুটো বস্তু আমরা যখন নিয়েছিলাম তাতে যখন বল প্রয়োগ করেছিলাম, বল প্রয়োগ করে যে ত্বরণ সৃষ্টি করেছিলাম সেই ত্বরণকে কিন্তু আমরা একই ধরেছিলাম। তখন এই জন্য একই ধরতে পারবো, এ যতটা এগোবে বি ও ততটাই এগোবে। সো এ যতটা এগোবে বি ততটাই এগোবে তখনই হবে যদি আমাদের দড়ি যদি প্রসারণ না হয়। দড়ি প্রসারণ না হলে দুটো ত্বরণ একই থাকবে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ এগিয়ে গেছে 1 মিটার, এ এগিয়ে গেছে 1 মিটার নয় 5 মিটার, এ 5 মিটার এগিয়ে গেছে, কিন্তু দড়ি প্রসারণ হয়ে গেছে ধরে নাও 1 মিটার, 1 মিটার দড়ি প্রসারণ হয়ে গেছে। তো 1 মিটার প্রসারণ হয়ে গেছে, তাহলে এ কতটা যাবে? এ 4 মিটার যাবে, এ 4 মিটার যাবে, মানে দড়ির নিজেই প্রসারণ হয়ে গেছে 1 মিটার। তো এ যখন যাবে দড়িটা কি হবে? 1 মিটার প্রসারণ হয়ে যাওয়ার পরে এর উপরে টান লাগাবে। তো তখন কি হবে? এ 4 মিটার এগোবে আর এটা হচ্ছে 5 মিটার এগোবে, তার মানে 1 সেকেন্ডে ওটাই ওর বেগ হয়ে যাবে। তো আলাদা আলাদা বেগ হবে দুটোর। তাহলে আমরা আগের যা কিছুই ধরেছিলাম সেগুলোকে আমরা ধরেছিলাম যে বল লাগার জন্য কোনো কিন্তু প্রসারণ হচ্ছে না, সেই জন্য সেইভাবে আমরা সলভ করেছিলাম। এবার যে চ্যাপ্টারে এসছে সেই চ্যাপ্টার আমাকে এটা বোঝাবে যে কত বল প্রয়োগ করলে কিভাবে বিকৃতি হবে, কতটা এর প্রসারণ হতে পারে, কতটা এর আয়তন পরিবর্তন হতে পারে, ক্ষেত্র পরিবর্তন হতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু আজকে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে আলোচনা করা হবে। ঠিক আছে, তো শুরু করা যাক দেরি না করে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার। তো প্রথম যে এটা লেখা আছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। পদার্থের স্থিতিস্থাপক ধর্ম বলতে কি বোঝায়? ধরে নাও আমি এইখানে যে পেনটা আমার হাতে আছে, এই পেনকে আমি বল প্রয়োগ করছি, ঠিক এই পেনকে আমি বল প্রয়োগ করছি। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এই পেনকে আমি বল প্রয়োগ করছি, কি হচ্ছে? তারপরে এই রাবারকে আমি বল প্রয়োগ করছি, এই যে রাবারের ব্যান্ড আছে একেও আমি বল প্রয়োগ করছি। এবার বলো কি হচ্ছে? তো তুমি দুটোর মধ্যে একটা তফাৎ দেখতে পাচ্ছ যে রাবারের যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটা কিন্তু প্রসারণ হচ্ছে, তার প্রসারণ আমি কিন্তু বুঝতে পারছি, দেখতে পাচ্ছি খালি চোখে, আমি কিন্তু দেখতে পাচ্ছি বাড়ছে, কিন্তু এটাতে আমরা বুঝতে পারছি না। তাহলে কি এর মধ্যে বল প্রয়োগের জন্য কোনো প্রসারণ ঘটছে না? অবশ্যই এর মধ্যে প্রসারণ ঘটছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এর যে পারমাণবিক দূরত্ব, এদের যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা আমরা খালি চোখে বুঝতে পারছি না। কিন্তু ধরো কোনো একটা মেশিন দিয়ে আমি এটাকে টানছি, তখন দেখবে এ কি হচ্ছে, বড় হতে হতে একটা জায়গায় ভেঙে যাবে, তো সেটা হবে। তার মানে এই দুটোতেই আমি বল প্রয়োগ করছি, কিন্তু দুটোতেই বল প্রয়োগের কারণে কি হচ্ছে, প্রসারণ যেটা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। পেনে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু রাবারে যে হচ্ছে সেটা আমরা সহজে বুঝতে পারছি। ঠিক আছে, এই যে সহজে আমরা এর যে প্রসারণ সেটা বুঝতে পারছি। তাহলে আমি এটা বুঝতে পারছি যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তাদের কণাগুলির মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব অবশ্যই পরিবর্তন হওয়ার একটা নিয়ে থাকে, একটা পসিবিলিটি, একটা প্রবণতা থাকে। তাহলে এই পেনের মধ্যেও এদের যে পারমাণবিক দূরত্ব, এদের যে কণাগুলো আছে তার মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব কম হলেও কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সো দুটোতেই কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে স্যার এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এদের স্থিতিস্থাপকতা ধর্মের তফাৎ। স্থিতিস্থাপকতা তাহলে কি হচ্ছে স্যার? আমি যখন এটাতে বল প্রয়োগ করছি, এটাতে বল প্রয়োগ করছি, তুমি দেখবে আমার হাতকে কিন্তু এই রাবার আবার কিন্তু টানছে। দেখো
আমি যখন একে টানছি, আমি এই রাবারকে যখন টানছি, তখন এর ভেতরের দিকে কি করছে, একটা বল দিয়ে আমাকে কিন্তু টানছে। তার মানে এটাই চাইছে, আমি যখনই বল প্রয়োগ করতে চাচ্ছি সেই বলের বিরুদ্ধে এ কিন্তু একটা বাধা দেওয়ার চেষ্টা করছে, যে আমি কোনোভাবে পরিবর্তন হব না। ঠিক আছে, আমি বল প্রয়োগ করেছি, সেই বলের বিরুদ্ধে এই যে রাবার আছে সে কি করছে, একটা বাধা দেওয়ার চেষ্টা করছে। সেম একইভাবে আমি একেও যখন টানছি, এ আরো বেশি বাধা দিচ্ছে, যার কারণে এর যে কণাগুলির দূরত্ব আরো কম পরিবর্তন হচ্ছে। তাহলে এও কি করছে, আমি যখন বল দিয়ে টানছি, বাইরের দিকে টানছি, এই পেনটাও কি করছে, এদের কণাগুলো যে আছে সেই কণাগুলো একটা বল প্রয়োগ করে আমাকে ভেতরের দিকে কিন্তু একটা বল দিচ্ছে। এর দুটোর মধ্যে তফাৎ কি, এ বেশি দিতে পারছে না, কিন্তু এর সেই প্রবণতাটা অনেক বেশি আছে। পেনের বাধা দেওয়ার যে প্রবণতা আছে সেটা খুব বেশি আছে, কিন্তু রাবারের সেই প্রবণতাটা অনেক কম আছে। ঠিক আছে, তো দুটোর মধ্যে একটা তফাৎ দেখতে পাচ্ছ। তাহলে এটা কি জন্য হচ্ছে, তাহলে এই স্থিতিস্থাপক ধর্মটা কি? এই স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে বস্তুর সেই ধর্ম, এই স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে বস্তুর সেই ধর্ম যেই ধর্মের কারণে আমরা যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করি, যেই ধর্মের কারণে আমরা যদি কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রদান করি, সেই বাহ্যিক বলের বিরুদ্ধে বাহ্যিক বল প্রদান করে কোনো বস্তুর আকার আয়তন পরিবর্তন করার চেষ্টা করি, সেই আকার আয়তন পরিবর্তনের বিরুদ্ধে বস্তু যে বাধা সৃষ্টি করে, বস্তু যে বাধা সৃষ্টি করে, সেই বাধা দেওয়া ধর্মকে আমরা কি বলি, স্থিতিস্থাপক ধর্ম। ঠিক, বইতে লেখা আছে, পড়বে, যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করলে, সেই বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর আকার আয়তন পরিবর্তন করার চেষ্টা করলে, বস্তু সেই আকার আয়তন পরিবর্তনের করার চেষ্টার বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, আর আমি যদি বাহ্যিক বল অপসারিত করি, তাহলে বস্তু আবার আগের আকারে ফিরে আসতে চায়। আমি যদি বাহ্যিক বল অপসারণ করে দিই, বস্তু আগের আকারে ফিরে আসতে চাইছে। তাহলে এই ধর্মকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক ধর্ম বলবো। এবার বইতে পড়বে, তুমি বুঝতে পেরে যাবে। বল প্রয়োগ করছি, আকার আয়তন পরিবর্তন করার চেষ্টা করছি, সেই আকার আয়তন পরিবর্তন করার বিরুদ্ধে এই যে বাধা সৃষ্টি করে, বাহ্যিক বল সরিয়ে নিলে সেই বাধার বাহ্যিক বল সরিয়ে নিলে সেই আবার পুনরায় পূর্বের আকারে ফিরে আসতে চায়। এই বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপক ধর্ম বলা হবে। ঠিক, বোঝাতে পারলাম? চল, রবার ও ইস্পাতের স্থিতিস্থাপকতা। ধরো এই পেনটা হচ্ছে ইস্পাত, লোহা, ঠিক, আর এটা হচ্ছে রবার। তো দুটোর মধ্যে বলছে যে কার স্থিতিস্থাপকতা বেশি হবে। তো ধরে নাও এই যে বাধা সৃষ্টি করছে, যে বেশি বল, যে বেশি ক্ষমতা দিয়ে আকার আয়তন পরিবর্তন করার চেষ্টাকে বাধা দিতে পারবে, যে বস্তু বেশি ক্ষমতা প্রয়োগ করে বাধা বেশি দিতে পারবে বাহ্যিক বলের বিরুদ্ধে, তার স্থিতিস্থাপকতা বেশি হবে। তো এই যে রাবার আছে, এ বল প্রয়োগ করছে, বাধা দিচ্ছে ভেতর দিকে বল প্রয়োগ করছে। এই পেনও কি করছে, ভেতর দিকে বল প্রয়োগ করছে। তো পেনের বাধা দেওয়ার ক্ষমতা রবারের থেকে বেশি। তো যে কোনো ইস্পাতকে আমি যখন টানবো, এইভাবে আমি বল প্রয়োগ করছি, ঠিক, যে কোনো ইস্পাতকে আমি এভাবে টানছি, তো ইস্পাতও তার বিরুদ্ধে, এই যে বল প্রয়োগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে। তো ইস্পাতের বিকৃতি কিন্তু কম হবে। তাহলে আমি বলতে পারি ইস্পাত যে বাধা দিচ্ছে, সেই বাধা দেওয়ার ক্ষমতা রবারের থেকে বেশি হচ্ছে। তো ইস্পাতের বাধা দেওয়ার ক্ষমতা রবারের থেকে বেশি হচ্ছে, যার জন্য ইস্পাতের বিকৃতি কম হয়, আকার আয়তনের পরিবর্তন কম হয়। তাহলে আমরা বলতে পারি ইস্পাতের যে স্থিতিস্থাপকতা ধর্ম আছে, সেই স্থিতিস্থাপকতা রবারের থেকে বেশি হবে। তো ইস্পাত রবারের থেকে বেশি স্থিতিস্থাপক। এবার আমরা কতগুলো সংজ্ঞা আছে সেই সংজ্ঞার দিকে আমরা একটু খেয়াল করব। যে সংজ্ঞা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু। ঠিক, এর আগে আমরা যখন এভাবে কোশ্চেন করেছিলাম, ধরে নাও একটা দেয়াল আছে,
সেই দেয়ালে একটা বল প্রয়োগ করা হচ্ছে, দিয়ে ঘর্ষণ বল কত লাগছে আমরা দেখেছিলাম যে ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল কত লাগছে, এইভাবে করে আমরা বল প্রয়োগ করতাম। ঠিক, তো সেখানে আমরা একটা পার্ট ধরিনি। কি পার্ট ধরিনি? যে বল প্রয়োগ করছি সেই বল প্রয়োগের কারণে এর কোনো কিন্তু আকার বা আয়তনের আকারের একটা পরিবর্তন হতে পারতো। হয়তো আমি বল প্রয়োগ করেছি, এটা যদি রাবারের কিছু হতো, রাবারের বক্স হতো, তাহলে হয়তো এর এরকম কিছু কি হতো, এর বিকৃতি ঘটতো, কিন্তু সেটা আমরা ধরিনি। আমরা নিউটনের গতিসূত্রতে যখন সলভ করেছিলাম ঘর্ষণ বলে, তখন আমরা কিন্তু এই পার্টকে আমরা ধরিনি। তাহলে আমরা তখন সেই বস্তুকে কি ধরেছি? দৃঢ় বস্তু ধরেছি। স্যার তাহলে দৃঢ় বস্তু কি হয়? দৃঢ় বস্তু হচ্ছে সেই বস্তু যেই বস্তুর উপর আমি বল প্রয়োগ করলে সেই বস্তুর কোনো বিকৃতি বা বিকৃতি মানে সেই বস্তুর কোনো আকার বা আয়তনের পরিবর্তন হবে না, সেই বস্তুর কোনো আকারের পরিবর্তন হবে না, এমন কোনো বস্তু যত খুশি আমি বল প্রয়োগ করে যাই কিন্তু সেই বস্তুর কোনো পরিবর্তন ঘটবে না, আকারে পরিবর্তন ঘটবে না, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে না, ক্ষেত্র পরিবর্তন ঘটবে না, কিছুই ঘটবে না। তো তেমন বস্তুকে আমরা দৃঢ় বস্তু বলবো। তাহলে স্যার আর একটা পার্ট আমরা বলতে পারি যে যদি কোনো বস্তুর হচ্ছে কোনো বিকৃতি যদি ঘটে, কোনো আকার আয়তন পরিবর্তন না হয়, ক্ষেত্র পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তন না হয়, তাহলে এই বস্তুর ওপরে যে কোনো দুটো বিন্দু আমি যদি মার্ক করে দিই, সেই বিন্দুর কোনোদিন আপেক্ষিক যে দূরত্ব, সেই বিন্দুর মধ্যে যে দূরত্ব বা অবস্থান, সেই অবস্থান কোনোদিন পরিবর্তন হবে না। মানে দৃঢ় বস্তুর উপরে দুটি কণার মধ্যে, যে কোনো দুটি কণার মধ্যে, দৃঢ় বস্তুর ভেতরে থাকা দুটি কণার মধ্যে দূরত্ব কোনোদিন বদলাবে না, কারণ ওর কোনো বিকৃতি ঘটছে না, ওর কোনো আকার আয়তন ক্ষেত্র দৈর্ঘ্য কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। ধরে নাও আমি এই রাবারের ওপরে দুটো পয়েন্ট মার্ক করছি, এই রাবারের ওপরে আমি দুটো পয়েন্ট মার্ক করে দিচ্ছি। তো আমি যদি টানি, এই যে দুটো কালো বিন্দু আছে, আমি যদি একে টানি, তাহলে তুমি দেখবে এই যে দুটো বিন্দু আছে এর মধ্যে দূরত্ব পরিবর্তন হচ্ছে। ঠিক, তাহলে এর নিশ্চয়ই দৃঢ় বস্তু নয়। কিন্তু আমি যদি এই পেনটাকে এখানে আর এখানে একটা যদি মার্ক করে দিই, দিয়ে আমি একে টানছি, দেখবে এই দুটো বস্তুর মধ্যে প্রায় মানে আমি ধরতে পারি যে এদের মধ্যে কোনো দূরত্ব পরিবর্তন হচ্ছে না, কিন্তু এদের পারমাণবিক স্তরে গিয়ে যদি দেখা হয় পরিবর্তন হচ্ছে। বাট আমি বোঝানোর চেষ্টা করছি যে যদি কোনো বস্তু দৃঢ় বস্তু হয়, সেই বস্তুর ওপরে যত খুশি বল প্রয়োগ করে নাও, তাদের মধ্যে থাকা দুটি বস্তু কণার মধ্যে যে দূরত্ব থাকবে সেই দূরত্ব কোনোদিন পরিবর্তন হবে না। ঠিক, তো দৃঢ় বস্তু হচ্ছে সেই বস্তু, সে সকল বস্তুকে আমরা দৃঢ় বস্তু বলবো যেই বস্তুর ওপরে আমরা বল প্রয়োগ করলে সেই বস্তুর কোনো বিকৃতি ঘটবে না, সেই বস্তুর মধ্যে থাকা দুটি কণার মধ্যে দূরত্বের কোনোদিন পরিবর্তন হবে না। তাইলে তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, তো দৃঢ় বস্তু বুঝলাম। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আমরা কোনো একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করেছি। ঠিক, তো বল প্রয়োগ করার কারণে এই বস্তুর কি হয়েছে? প্রসারণ ঘটেছে। এই বস্তুর একটা প্রসারণ ঘটেছে, এফ। তো বল যখন আমি অপসারিত করে নেব, এতে আমি বল প্রয়োগ করেছি, প্রসারণ ঘটেছে, আমি এই বলকে অপসারণ করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি, এ কি করছে? আবার আগের আকারে ফিরে আসতে পারছি। তার মানে এ পুনরায় আগের আকারে যদি ফিরে আসতে পারি, আগের আকারে ফিরে আসতে পারছে যদি আমি বলকে অপসারণ করে নিই, তাহলে সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। তার মানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে সেই বস্তু যেই বস্তুর ওপরে আমি বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটে, তার আকার পরিবর্তন হয়, তার দৈর্ঘ্য পরিবর্তন হয় বা ক্ষেত্র পরিবর্তন হয়, কিন্তু বল অপসারণ করার পর সেই বস্তু আবার পূর্বের প্রাথমিক যে আকার, প্রাথমিক দৈর্ঘ্য বা ক্ষেত্র পুনরায় কিন্তু ফিরে পায়, পূর্ণভাবে ফিরে পায়, সেই বস্তুকে আমরা স্থিতিস্থাপক বস্তু বলবো। তো কেউ বলবে স্যার এমন কি কোনো বস্তু হতে পারে যাতে আমি বল লাগিয়েছি, বল লাগানোর পরে সে আবার এক্স্যাক্টলি মানে পুনরায় পূর্বের আকার পুনরায় পূর্বের আকার পূর্ণভাবে ফিরে পাবে? এরকম কি হতে পারে? মহাবিশ্বে এরকম কোনো বস্তু নেই যে হচ্ছে পুনরায়
পূর্ণভাবে পূর্বের আকার ফিরে পাবে। ধরে নাও আমি এই রাবারকে টানছি, ঠিক এখনের জন্য, এই সময়ের জন্য এ কি করছে, আগের আকারে ফিরে আসছে, কারণ আমি বুঝতে পারছি না এ বেড়েছে কিনা। কিন্তু তুমি একে রোজ রোজ একটু 10 মিনিট ধরে এরকম করে ধরে রাখো, রোজ রোজ এরকম 10 বার করে করো, তুমি 1 মাস পরে দেখবে এর লেন্থ যেটা আছে, এর দৈর্ঘ্য যেটা আছে সেটা একটু বেড়ে গেছে। তার মানে তুমি যেটা রোজ করছো সেটা হয়তো বুঝতে পারছো না যে একটু করে বাড়ছে, কিন্তু তুমি 1 মাস পরে দেখলে যেটা বেড়েছে সেটা কিন্তু অনেকটা বেড়েছে, তুমি খালি চোখে বুঝতে পারছো যে বেড়ে গেছে। তার মানে আমি যে এই রোজ বল প্রয়োগ করেছিলাম এটাতে, তার মানে নিশ্চয়ই প্রত্যেকদিন কিন্তু ওর একটু বিকৃতি ঘটেছে। তার মানে ও পুনরায়, আমার মনে হচ্ছে পুনরায় পূর্ণ আকার ফিরে পেয়েছে, কিন্তু পুনরায় পূর্ণ আকার ফিরে পায়নি, একটু একটু করে বেড়েছে প্রত্যেক দিন আমি টেনেছি, একটু একটু করে বেড়েছে। তাই তো 30 দিন পরে আমি দেখতে পাচ্ছি যে মানে যেটা বেড়েছে সেটা আমি বুঝতে পারছি খালি চোখে। ঠিক আছে, তো কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হতে পারে না, কোনো বস্তু এই মহাবিশ্বে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হতে পারে না। ঠিক, তারপর সো সেকেন্ড হয়ে গেল। থার্ড কি বলছে, পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ প্লাস্টিক বস্তু কি, ধরে নাও আমি বল প্রয়োগ করেছি বস্তুর উপরে, বস্তুর বিকৃতি ঘটেছে, বিকৃতি ঘটার পর বল যদি অপসারণ করা হয় তাহলে বস্তুর মধ্যে স্থায়ী বিকৃতি থেকে যায়, বস্তু পুনরায় পূর্ণের আকার ফিরে পায় না। তো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়েছে, সেই বল প্রয়োগ করার ফলে তার বিকৃতি ঘটেছে এবং বল অপসারণ করার পরে সেই বস্তু পূর্বের আকার ফিরে পায় না, তার মধ্যে স্থায়ীভাবে একটা বিকৃতি থেকে যায়, সেই বস্তুকে আমরা কি বলবো, পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। এবার কেউ বলবে, স্যার আমি একটা কাদা নিলাম, সেই কাদা দিয়ে আমি গোল গোল করে একটা বানালাম, আমি কাদা দিয়ে গোল গোল করে, বা রুটি যখন বেলা হয় তখন রুটি যখন বেলে দিলাম, তখন যে ওই যে রুটিটা হচ্ছে, সেই রুটিটা কিন্তু তুমি একটু খেয়াল করে দেখবে একবার বেলার পর ওই রুটিটা কিন্তু একটু ছোট হয়ে যায়। কেউ উদাহরণ হিসেবে ধরতে পারো যে আমি কাদার কিছু বানালাম, সেই কাদার আমি যেটা বানিয়েছি সেটা অস্থিতিস্থাপক, মানে সেটা সেইভাবে থেকে গেছে। কাদার একটা কিছু বানিয়েছো, একটা বল বানিয়েছো, তো তুমি দেখবে কাদার একটা বল বানিয়েছো, সেই কাদার বল কিন্তু সেই সাইজের হতে পারে না, বা তুমি সেই বলটাকে একটু বেলে দিয়েছো রুটির মতো, তো তুমি দেখবে যখন রুটিকে বেলছে তখন রুটিটা কি হচ্ছে, প্রথমে বেলার সময় কি হচ্ছে, একটা বড় আকার নিয়েছে, কিন্তু যখন এই বেলনাটাকে সরিয়ে নেবে তখন দেখবে রুটিটা আবার একটু হালকা করে ছোট হয়ে যায়। তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এই মহাবিশ্বে পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কিছুই হয় না। ঠিক যেমন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হয় না, তেমন পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হয় না, মানে পূর্ণ প্লাস্টিক বস্তুও হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে কোনো বস্তু পুনরায় পূর্ণভাবে আগের আকার ফিরেও পেতে পারে না। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু তুমি মহাবিশ্বে খুঁজে পাবে না। ঠিক একইভাবে আমি যখন বিকৃতি ঘটিয়েছি, সেই বিকৃতিটা স্থায়ীভাবে, যতটা বিকৃতি ঘটানো হয়েছে সেই স্থায়ী বিকৃতি কিন্তু থাকতে পারে না, একটু হলেও কিন্তু এ আবার পুনরায় পূর্বের আকারে ফিরে আসার চেষ্টা করে। পূর্ণভাবে না ফিরে পেলেও আংশিকভাবে কিন্তু পেতে পারে। সেই জন্যই তো একদম শেষেরটা আমাদের জন্য রাখা আছে, আংশিক স্থিতিস্থাপক বস্তু। ঠিক, তার মানে এমন কোনো বস্তু যেই বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করলে তার বিকৃতি তো ঘটবে, কিন্তু সে আংশিকভাবে পূর্বের আকার ফিরে পাবে যদি আমরা বল অপসারণ করে নিই। তার মানে আমি এটা বলতে পারি, বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর বিকৃতি ঘটেছে, কিন্তু যখনই আমি অপসারণ করেছি বল, এ কি করবে, মাঝামাঝি কোনো জায়গায় থাকবে না, পূর্বের আকারে ফিরে আসবে পুরোপুরিভাবে না, এ স্থায়ী বিকৃতি এর মধ্যে থাকবে। তার মানে এইভাবে করে হলেও কিছুটা কম হবে, কিন্তু পূর্বের আকারে পূর্ণভাবে ফিরে আসতে পারে না। ঠিক আছে, তো তুমি দেখবে পূর্বের আকারের থেকে একটু বড়, কিন্তু যখন আমি বল লাগিয়েছিলাম তখন যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে একটু ছোট। তার মানে আংশিকভাবে এ কি করেছে, নিজের আকার একটু, মানে পুনরায় ফিরে আসার চেষ্টা করেছে, পূর্ণভাবে ফিরে আসতে পারেনি, আংশিকভাবে পূর্বের আকারে ফিরে আসতে পেরেছে। তো সেই বস্তুকে আমরা আংশিক স্থিতিস্থাপক বস্তু বলব।
ঠিক, এরপরে আমরা ইম্পর্টেন্ট পার্টে ঢুকছি, যেটা হচ্ছে আমাদের বিকৃতি আর হচ্ছে পীড়ন। ঠিক, তো পীড়ন আর বিকৃতি। চল, পীড়ন কাকে বলে? পীড়ন ইংলিশে স্ট্রেস বলা হয়। স্ট্রেস, স্ট্রেস মানে চিন্তা নয়, ডিপ্রেশন নয়, স্ট্রেস। মেন্টাল স্ট্রেস নয়, ঠিক আছে? মেন্টাল স্ট্রেস, আমাদের মধ্যে মেন্টাল স্ট্রেস আছে, বাট যে কোনো লোহার মধ্যে মেন্টাল স্ট্রেস নয়, ফিজিক্যাল স্ট্রেস আছে, ঠিক আছে? তো সেই স্ট্রেসের কথা বলা হচ্ছে, যেটাকে পীড়ন বলা হচ্ছে, পীড়ন। ঠিক, তো পীড়ন কি হয়? কোনো বস্তুকে ধরে এভাবে তুমি বল প্রয়োগ করছো, কোনো বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, এইভাবে এইভাবে আমরা বল প্রয়োগ করছি। ঠিক, তো দুদিকে বল প্রয়োগ হতে পারে, বা এই যে লোহাটা আছে, এই যে চোঙটা আছে, এই চোঙ কোনো দেয়ালে লাগানো আছে, এই চোঙ কোনো দেয়ালে লাগানো আছে, আমি এভাবে টানছি। তো যখনই আমি এদিকে টানছি, তাহলে কি হচ্ছে? অটোমেটিক এই দিকে কিন্তু একটা বল প্রয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখনই একটা লোহা আছে, সেই লোহা এক পাশে এইভাবে কোনোভাবে অ্যাটাচ করা আছে, লাগানো আছে, তাহলে কি হচ্ছে? আমি যখন এফ বল প্রয়োগ করছি, অটোমেটিক এই দিকে কিন্তু এফ বল লেগে যাচ্ছে, মানে এটা আর এটা কিন্তু একই হচ্ছে। তো যখনই আমি বল প্রয়োগ করছি, তখনই কি হচ্ছে? এই যে রাবার আছে, এই রাবার কি করছে? বিকৃতির কারণে কি হচ্ছে? এর মধ্যে একটা ধর্ম আনছে, যেই ধর্ম বলছে আমি তোমার যে বল আছে সেই বলের বিরুদ্ধে বাধা দিব। ঠিক, তো বলের বিরুদ্ধে বাধা দিতে হলে একে নিজের মধ্যে একটা বল তৈরি করতে হবে। বলের বিরুদ্ধে আমার হাতের যে বল লাগছে, বহিস্থ বল বা বাহ্যিক বল, সেই বাহ্যিক বলের বিরুদ্ধে যদি বাধা দিতে হয়, তাহলে একে নিজেকে কি করতে হবে? একে নিজেকে একটা বল ভেতরে তৈরি করতে হবে। ঠিক, তুমি রাজা হয়েছো, যুদ্ধ করতে যাচ্ছ, মানে রাজা হয়ে যুদ্ধ করতে যেতে চাইছো, তাহলে তোমাকেও নিজের একটা সেনাবাহিনী তৈরি করতে হবে, ঠিক আছে? যে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, ঠিক আছে? তো এখানেও যে বল আছে, যে অভ্যন্তরীণ বল সৃষ্টি হয়েছে, সেইটা কেন হয়েছে? আমি বিকৃতি ঘটাচ্ছি বলে হয়েছে, আমি বাহ্যিক বল প্রদান করেছি বলে তার বিরুদ্ধে কি হয়েছে? এ রুখে দাঁড়িয়েছে, এ কি করেছে? নিজের মধ্যে একটা অভ্যন্তরীণ বল সৃষ্টি করেছে। তো সেই অভ্যন্তরীণ বল, যেই বল বাহ্যিক বলের কারণে সৃষ্টি হয়েছে, কার মধ্যে? বস্তুর মধ্যে, সেটা একক ক্ষেত্রফলে যেটা হবে সেটাকে আমরা পীড়ন বলবো, যেটাকে আমরা প্রত্যানয়ক বল বলতে পারি, রেস্টোরিং ফোর্স। যখন আমরা একটা স্প্রিংকে টানছি, স্প্রিং উল্টো দিকে একটা বল প্রয়োগ করছে, আমরা যখন একটা স্প্রিংকে টানছি, স্প্রিং প্রসারণ হয়েছে, স্প্রিং এর প্রসারণ হয়েছে, তো আমি যে বল প্রয়োগ করেছি, স্প্রিং কি করেছে? উল্টো দিকে একটা এফএস বল প্রয়োগ করেছে, যেটাকে আমরা বলি প্রত্যানয়ক বল। আমি বল প্রয়োগ করেছি বলে তার বিরুদ্ধে বল প্রয়োগ করেছে, ঠিক আছে? তো এখানে যখন আমি বল প্রয়োগ করছি, এর ভেতরের যে কণাগুলি আছে, সেই কণাগুলো একজোট হয়ে কি করছে? যে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে। তো তাহলে তার বিরুদ্ধে কি করেছে? একটা বল কিন্তু ভেতরে তৈরি হয়েছে। তো সেই বল একক প্রস্থচ্ছেদী, সেই বলকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ বল। তো সেই বল, অভ্যন্তরীণ বল, যেটাকে আমরা প্রত্যানয়ক বল বলবো। একক ক্ষেত্রফলে যেটা হবে সেটাকে আমরা পীড়ন বলবো। তাহলে দেখো, লিখতে চাইলে লিখতে পারো, কোনো বস্তুর উপর যখন বাহ্যিক বল প্রয়োগ হবে, কোনো বস্তুর উপর যখন বাহ্যিক বল প্রয়োগ হয়, তখন বস্তু স্থিতিস্থাপক ধর্মের কারণে সেই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা অভ্যন্তরীণ প্রত্যানয়ক বলের সৃষ্টি করে। সেই অভ্যন্তরীণ প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে পীড়ন হবে। প্রতি একক ক্ষেত্রফলে যে অভ্যন্তরীণ প্রত্যানয়ক বল সৃষ্টি হবে, সেটাকে আমরা পীড়ন বলবো, ঠিক আছে? চাইলে লিখে নেবে। ঠিক, তো এই যে অভ্যন্তরীণ বল তৈরি হচ্ছে, রেস্টোরিং ফোর্স, এফ আর লিখছি, রেস্টোরিং ফোর্স, বা এফ ড্যাশ লিখছি, আমি এফ ড্যাশ লিখছি। প্রস্থচ্ছেদে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আমি এফ ড্যাশ লিখছি, এফ ড্যাশ। ঠিক, এই প্রস্থচ্ছেদ যদি এ হয়ে যায়, তাহলে একক ক্ষেত্রফলের বল কি হয়ে যাবে? এফ ড্যাশ বাই এ। তো সেটাকেই কি বলা হচ্ছে? পীড়ন বলা হচ্ছে, সেটাকেই আমরা পীড়ন বলছি। তো এই এফ ড্যাশ আর ই এফ তো সমান হবে, কারণ আমি বল প্রয়োগ করেছি এই দিকে, তার বিরুদ্ধে যে বল প্রয়োগ হয়েছে সেটা কি হবে? এই প্রত্যানয়ক বল বাহ্যিক বলের সমান হবে। সো এফ ড্যাশ হবে অভ্যন্তরীণ প্রত্যানয়ক বল।
ঠিক। তো এই বলই হচ্ছে বাহ্যিক বলের সমান হবে। এই যে প্রত্যানায়ক বল সেটা হচ্ছে বাহ্যিক বলের সমান হবে। এফ হচ্ছে বাহ্যিক বল, তো বাহ্যিক বল। তো তাহলে পীড়ন যেটা হয়ে যাবে, পীড়ন হয়ে যাবে ডাইরেক্ট আমরা বলতে পারি বাহ্যিক বল যেটা প্রদান হচ্ছে, বাহ্যিক বল বাই প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল। ঠিক। তো বাহ্যিক বল এফ বাই এ, যেটাকে আমরা পীড়ন বলবো, পীড়ন। কেউ বলবে স্যার এফ বাই এ, এফ বাই এ তো স্যার চাপ হয়, এফ বাই এ তো স্যার চাপ হয়, চাপ হচ্ছে এফ বাই এ। কিন্তু চাপের সংজ্ঞা আর পীড়নের সংজ্ঞা দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক। পীড়ন হচ্ছে সেই বল, যেই বল আমি বাহ্যিক বল দেওয়ার জন্য তৈরি হয়েছে। মানে কেউ যুদ্ধ করতে আসছে, তাকে রুখে দাঁড়ানোর জন্য, ডিফেন্স করার জন্য যে বল তৈরি হয়েছে, যে সৈন্য আমি তৈরি করেছি, সেটাকে কি বলা হচ্ছে? পীড়ন বলা হচ্ছে। সেটা প্রতি একক ক্ষেত্রফলে পীড়ন বলা হচ্ছে। কিন্তু চাপ কি হয়? কোনো জায়গায় বল লাগছে, কোনো জায়গায় বল প্রয়োগ হচ্ছে, সেই বল কোনো ক্ষেত্র একক ক্ষেত্রফলে প্রদান হলে তাহলে কি হবে? সেটাকে আমরা চাপ বলবো। কোনো লম্ব বল যেটাকে ঘাত বলা হয়, কোনো লম্ব বল যদি একক ক্ষেত্রফলে প্রদান হয় তাকে আমরা চাপ বলি। কিন্তু পীড়ন কি হয়েছে? কোনো বস্তুর উপর যদি বল প্রদান করা হয়, বাহ্যিক বল, তার বিরুদ্ধে স্থিতিস্থাপক ধর্মের জন্য একটা অভ্যন্তরীণ বলের, প্রত্যানক বলের সৃষ্টি হয়। সেই অভ্যন্তরীণ প্রত্যানক বল প্রতি একক ক্ষেত্রফলে কি হয়ে যায়? পীড়ন হয়ে যায়। তো পীড়ন আর চাপের মধ্যে তো তফাৎ আছে, সংজ্ঞার তফাৎ আছে, কিন্তু তাদের যদি আমি মান মানে একক দেখি, তাহলে একক হয়ে যাবে, পীড়নের একক হয়ে যাবে নিউটন বাই একক, এসআই একক, সো নিউটন বাই মিটার স্কোয়ার। এসআই একক যেটা হবে, সিজিএস হলে কি হবে? সিজিএস একক হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সো এসআই একক হচ্ছে চাপের সাথে সমান হবে, সিজিএস এককও চাপের সাথে সমান হবে। তাহলে স্যার মাত্রাও কি সমান হবে? হ্যাঁ, মাত্রা তো সমান হবে। একক থাকলে একক থেকে তুমি মাত্রা লিখে নিতে পারবে। একক থাকলে মাত্রা থাকবে, শুধু দুটো বাদে। কোনটা? কোন ঘনকোণ বাদে। বাকি যে কোনো রাশির একক আছে মানে মাত্রা আছে, তুমি একক থেকে মাত্রা বের করে নাও। ঠিক আছে। কোন ঘনকোণ যার একক আছে মাত্রা নেই, মাত্রাহীন হয়। ঠিক। সো একক আছে এখান থেকে, তার মানে মাত্রা থাকবে। নিউটনের আমরা কি জানি? বলের এম এল টি মাইনাস টু, আর মিটার স্কোয়ারের এল স্কোয়ার, তাহলে হয়ে যাবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। সো এটাই কি হয়ে যাবে? আমাদের মাত্রা হয়ে যাবে। ঠিক। মানে এটা থেকে এটা, ঠিক, এটা আমাদের মাত্রা হয়ে যাবে। তো পীড়নের মাত্রা, চাপের মাত্রা একই হবে। বুঝতে পারলাম? চলো, তো এবার কখনো যদি বল এভাবে প্রয়োগ হয়, তো পীড়নের বিভিন্ন আছে, লম্ব পীড়ন হতে পারে, কৃন্তন বা স্পর্শকীয় পীড়ন হতে পারে, সেটাতে আমি পরে আসছি। ঠিক। তো তার আগে বিকৃতি কি হয়? বিকৃতি। ঠিক। কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হবে, সেই বল প্রয়োগের জন্য তার যে আকার আয়তনের যে পরিবর্তন ঘটে, আকার আয়তন, দৈর্ঘ্য ক্ষেত্র, আর হ্যাঁ, আকার আয়তন দৈর্ঘ্য ক্ষেত্র, এগুলো যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনকেই আমরা কি বলবো? বিকৃতি বলবো। সো কোনো বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগের কারণে বস্তুর আকার আয়তন দৈর্ঘ্য ক্ষেত্রতে যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে আমরা বিকৃতি বলবো। তো বিকৃতি আমরা বুঝবো কি করে? সো বিকৃতির পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন রকমের ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করবো, যে বিকৃতি কিভাবে আছে, বিকৃতির পরিমাপ আমরা কিভাবে করব। তো তার আগে আমরা পীড়ন সম্পর্কে জানবো, সেই পীড়নের সাথে সাথে পীড়নের যে বিকৃতিগুলো হবে সেগুলো কিন্তু সাথে সাথে পড়ব। এবার আমরা পীড়নের যা যা ভাই আছে, পীড়নের যতগুলো ভাই আছে সেই ভাইয়ের সব লিখে ফেলেছি। পীড়ন, অভিলম্ব পীড়ন, তার ভাই হচ্ছে কৃন্তন পীড়ন। অভিলম্ব পীড়নের আবার কি হচ্ছে? এটা ঠিক, অনুদৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়ন দুই ভাই। ঠিক আছে। সো পীড়নের দুই ছেলে, অভিলম্ব পীড়ন, স্পর্শকীয় পীড়ন। কৃন্তন পীড়ন আলাদা নাম হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, একজনের আলাদা আলাদা নাম দেওয়া থাকে। ঠিক। সো অভিলম্ব পীড়নের আবার দুজন, অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন। ঠিক। আর এখানে আমি এঁকেছি ছবি। তো প্রথমে পীড়ন সম্পর্কে জেনে নিই। তো পীড়ন তো আমরা জানি যে বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলের বিরুদ্ধে যে অভ্যন্তরীণ বল সৃষ্টি হবে তাকে একক ক্ষেত্রফলে কি হবে? আমরা পীড়ন বলবো। তো কেমন পীড়ন হতে পারে?
কেমন পীড়ন হতে পারে? ধরো আমি যে বল প্রয়োগ করেছি সেটা লম্বভাবে প্রয়োগ করেছি। তো লম্বভাবে যদি বল প্রয়োগ করা হয়, তার প্রতিক্রিয়া হিসেবে আমরা যে প্রত্যানয়ক বল পাবো সেটা লম্বভাবেই পাবো। আমি এইভাবে বল প্রয়োগ করেছি, তো আমি উপর দিকে এইভাবে বল প্রতিক্রিয়া বল হিসেবে পাবো। তার মানে আমি যে প্রত্যানয়ক বলটা পাচ্ছি সেটা কিন্তু আমি তার লম্বভাবে পাচ্ছি। তো লম্বভাবে যে প্রত্যানয়ক বল তৈরি হবে, ক্ষেত্রের লম্বে যে ক্ষেত্রতে বল প্রয়োগ হচ্ছে সেটা লম্বভাবে যদি হয়, সেখানে যে পীড়নের সৃষ্টি হবে সেটা কি হবে? অভিলম্ব পীড়ন হবে। ঠিক আছে, ধরে না এই যে প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ পেনের, এই প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ, আমি পেনকে যদি এভাবে টানি, এভাবে তোমার দিকে বল দিয়ে টানি, তাহলে এই যে তল আছে এই তলের লম্বতে হবে বা অন্য কিছু। ধরে নাও এই যে এইটা আছে, তো আমি এটাতে বল প্রয়োগ করছি, এটাতে এইভাবে বল প্রয়োগ করছি, লম্বভাবে এইভাবে ঠেলছি, তাহলে এই যে প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদটা লম্বভাবে হচ্ছে, তো বলের লম্বতে হচ্ছে, তো প্রত্যানয়ক বল যেটা হবে সৃষ্টি হবে সেটাও লম্বতেই সৃষ্টি হবে, সেটা প্রতি একক ক্ষেত্রফলে কি হবে? অভিলম্ব পীড়ন হবে। ঠিক, যদি আমি এইভাবে বল প্রয়োগ করতাম, দেখো এই তল আছে, আমি এভাবে বল প্রয়োগ করেছি, এভাবে বল প্রয়োগ করে বেঁকে গেছে, দেখো পুরো এটা বেঁকে যাবে। এরকম করে বল প্রয়োগ করলে, ধরো একটা বই আছে, মোটা বইকে তুমি কি করছো? মোটা বইকে তুমি ঠেলছো উপরে, এরকম সমান্তরাল ভাবে ঠেলছো, তাহলে বইটা কি হবে? বেঁকে যাবে এরকম করে, এরকম। এটা দেশলাইয়ের খাম হলে ভালো হতো। ধরো এটাকে আমি ছিঁড়ে ফেলছি, দেখো এই যে আমি যখন একে এমন বল প্রয়োগ করছি, তাহলে দেখো আকার পরিবর্তন হয়ে যাচ্ছে। আকার পরিবর্তন মানে এভাবে বল প্রয়োগ করেছি, কিন্তু এর যে ক্ষেত্রর দিক আছে সেই ক্ষেত্রটা এমন হবে, ক্ষেত্রফলের দিক যেটা আছে সেটা এই দিকে হবে। তাহলে তলের ক্ষেত্র যেটা আছে সেটা এই দিকে আছে, আর আমি তলের সমান্তরাল ভাবে বল প্রয়োগ করছি। তো তলের সমান্তরালে বল প্রয়োগ করছে, তার জন্য যে পীড়নের সৃষ্টি হবে সেটা কি হবে? আমাদের কৃন্তন পীড়ন হবে। সো কখনো বল যদি প্রয়োগ হয়, সেই বল সবসময় লম্বভাবে না প্রয়োগ হয়ে তির্যক ভাবে পড়তে পারে। সো এই বল তির্যক ভাবে কিন্তু প্রয়োগ হয়েছে, যার জন্য পীড়নের যে সৃষ্টি হবে সেই পীড়ন কি হবে? সেই পীড়ন আমাদের তির্যক ভাবেই হবে। সো সেই পীড়নের যে উপাংশ, সেই পীড়নের যে প্রতিক্রিয়া হিসেবে যে পীড়ন তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়া বল যদি ক্ষেত্রের লম্বের দিকে সৃষ্টি হয়, তার জন্য যে পীড়ন হবে সেই পীড়নকে অভিলম্ব পীড়ন বলা হবে। ঠিক, কৃন্তন পীড়ন বল প্রয়োগ করার কারণে যে পীড়ন সৃষ্টি হয়েছে, সেই পীড়নের উপাংশ, যে পীড়ন সৃষ্টি হয়েছে সেই পীড়নের একটি উপাংশ যেটি তলের সমান্তরাল ভাবে হচ্ছে, সেই সমান্তরাল উপাংশকে আমরা কি বলবো? কৃন্তন পীড়ন বলবো। ঠিক, তার মানে বল তির্যক ভাবে বল প্রয়োগের কারণে তলের সমান্তরাল ভাবে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়া বল একক ক্ষেত্রফলে কৃন্তন পীড়ন হবে, বা আমরা বলতে পারি স্পর্শকীয় মানে ট্যানজেন্ট। স্পর্শক আমরা জানি, এটাকে আমরা স্পর্শক বলি, এভাবে যে কোনো বৃত্তের স্পর্শক। তো স্পর্শকীয় ভাবে, তলের সঙ্গে স্পর্শকীয় ভাবে হচ্ছে বলে স্পর্শক পীড়ন বলা হয়, স্পর্শকীয় পীড়ন বা কৃন্তন পীড়ন বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি একটু 3D করে আঁকার চেষ্টা করি, বা এই যে এটা নিয়েছিলাম, এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাই কিন্তু নির্ভর করবে। তো আমি তির্যক ভাবে বল প্রয়োগ করলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমি এই ক্ষেত্রফলটাই নেব। অভিলম্বের জন্য ওই ক্ষেত্রফল নেওয়া হবে, কৃন্তনের জন্য ওই ক্ষেত্রফল নেওয়া হবে। কিন্তু আমি যদি বলটাকে একটু ভেঙে নিই, এই যে বল আছে, একটা বলের উপাংশ এটা লাগছে, যেটা হচ্ছে এফ লম্ব বরাবর লাগছে, আর একটা বল কি হচ্ছে? সমান্তরাল ভাবে লাগছে। সো অভিলম্ব পীড়ন লেখার সময় আমি কি করব? লম্ব বল বাই প্রস্থচ্ছেদ এ। কোন প্রস্থচ্ছেদ? এখানে যেটা আমি 3D তে আঁকার চেষ্টা করছি, কোন প্রস্থচ্ছেদ? এই যে দেখো, মানে এই যে বক্সটাকে যদি এখানে আমি এরকম বানাই, এই যে প্রস্থচ্ছেদটা হচ্ছে, এই যে প্রস্থচ্ছেদ, দুটোতেই কিন্তু এটা আসবে। কিন্তু কৃন্তন পীড়ন লেখার সময় এফ প্যারালাল, মানে আমার কৃন্তন পীড়ন যেটা হবে সেটা হচ্ছে সমান্তরাল যেটা উপাংশ হবে বলের বাই এ। সো কৃন্তন পীড়ন এফ প্যারালাল বাই এ, মানে অভিলম্ব পীড়ন তাহলে আমি লিখছি এফ বাই এ, লম্ব বল বাই এ, আর কৃন্তন পীড়ন হয়ে যাবে এফ প্যারালাল বাই এ, এফ প্যারালাল বাই এ।
ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নি, সহজে বুঝতে পারবে। ধরে নাও একটা বক্স আছে, তাতে বল প্রয়োগ হচ্ছে। একটা বক্স আছে, এভাবে বক্স আছে, যার ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে। ধরে নাও এটা হচ্ছে 3 মিটার আর এটা হচ্ছে 2 মিটার। তাহলে এই যে প্রস্থচ্ছেদ হচ্ছে এটা 6 হবে, 6। তাহলে এ হয়ে যাবে 6 মিটার স্কোয়ার। এবার যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বল হচ্ছে ধরে নাও 30 ডিগ্রিতে প্রয়োগ হচ্ছে, সেই বল 30 ডিগ্রিতে প্রয়োগ হচ্ছে। তো একে আমি এমন লিখছি, সো বল 30 ডিগ্রিতে প্রয়োগ হচ্ছে, ধরে নাও আমার 40 নিউটন, ঠিক। সো 40 নিউটন প্রয়োগ হচ্ছে 30 ডিগ্রিতে। তাহলে এই লম্ব বল যেটা হবে, সেই লম্ব বলটা কেমন হবে? লম্ব বল হয়ে যাবে এফ মানে 40 সাইন 30। লম্ব বল যেটা হয়ে যাবে এফ সাইন 30, আর যেটা এটা হবে সেটা হয়ে যাবে এফ কস 30 মানে 40 কস 30, যেটা হয়ে যাবে সমান্তরালে, ঠিক। তাহলে তুমি দেখবে যে আমার কৃন্তন পীড়ন হবে, কৃন্তন পীড়ন সেটা হয়ে যাবে এফ প্যারালাল মানে 40 cos 30, 40 ইন্টু cos 30 হয়ে যাবে √3/2 বাই প্রস্থচ্ছেদ 6, তো হয়ে যাবে 20 40 বাই √3/12, ঠিক। তো 4 10 4 3 10 3, সো 10/√3 হবে, 10/√3, √3 নিচে হয়ে গেলে 10/√3 নিউটন পার মিটার স্কোয়ার। সো 10/√3 কিন্তন পীড়ন হয়ে যাবে। আর যদি অভিলম্ব পীড়ন বলা হয়, অভিলম্ব পীড়ন সেটা হয়ে যাবে লম্ব মানে 40 সাইন 30 মানে 40 ইন্টু হাফ বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয়ে যাবে 6, তার মানে 20/6, তার মানে হয়ে যাবে 10/3 নিউটন পার মিটার স্কোয়ার। সো অভিলম্ব পীড়ন হয়ে যাবে 10/3 নিউটন মিটার স্কোয়ার, আর কৃন্তন পীড়ন যেটা হয়ে যাবে সেটা এটা হয়ে যাবে এটা, ঠিক আছে। সো কৃন্তন পীড়ন আর অভিলম্ব পীড়ন জানতে পারলাম। এরপরে আমরা এর ভাই যেগুলো আছে অভিলম্ব, হ্যাঁ এটা তো হয়ে গেল 2 ভাই। এবার অভিলম্ব পীড়ন আর তার ভাগ যেটা আছে সেগুলো পড়বো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অভিলম্ব পীড়নের দুটো ভাগ, অনুদৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়ন, ঠিক। তবে একটা জিনিস বলে রাখি যে অভিলম্ব পীড়ন আর কৃন্তন পীড়নের মধ্যে তফাৎ কি। কৃন্তন পীড়ন কি করেছিল, এর শুধু আকার বদলাচ্ছিল, দেখো এর কিন্তু আকার বদলাচ্ছিল। আমি এভাবে বল প্রয়োগ করেছি, এর আকারটা বদলে গেছে এরকম করে। কিন্তু যদি আমি একে এমন বল প্রয়োগ করি, এমন বল, তাহলে এর দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, এর দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। তো অভিলম্ব পীড়ন যেটা লাগবে সেটা ওর দৈর্ঘ্য ক্ষেত্রকে পরিবর্তন করতে পারে, কিন্তু কৃন্তন পীড়ন কি করে, ওর আকার পরিবর্তন করাতে পারবে, শেপ চেঞ্জ হয়ে যাবে, শেপ চেঞ্জ হবে, ঠিক। কৃন্তন পীড়নের বেলা অনুদৈর্ঘ্য পীড়ন কেমন হবে? অনুদৈর্ঘ্য পীড়ন, সো তুমি দেখতে পাচ্ছ যে পীড়ন দৈর্ঘ্যের দিকে লাগবে, যে পীড়ন দৈর্ঘ্য বরাবর যে পীড়নের সৃষ্টি হয় তাকে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন বলবো। সো কোনো বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, ঠিক, আর যে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে তার দৈর্ঘ্য আছে, যে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে তার দৈর্ঘ্য আছে। আমি কি করেছি, এইভাবে কিন্তু তাকে বল প্রয়োগ করেছি, এইভাবে বল প্রয়োগ করেছি। মানে এই পেনকে আমি এভাবে বল প্রয়োগ করতে পারি, এভাবে, সরি, আমি এই পেনকে এভাবে বল প্রয়োগ করতে পারি, চাপতে পারি, আমি এই পেনকে এভাবে টানতে পারি। তো তুমি বলবে স্যার এটা যেটা হচ্ছে সেটা তো দৈর্ঘ্যের দিকে হচ্ছে, দৈর্ঘ্যের দিকে। সো কোনো বল যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর প্রয়োগ হয়, তার প্রত্যানয়ক বল কিন্তু সেই দৈর্ঘ্য বরাবরই কি হবে, সৃষ্টি হবে। সেই প্রত্যানয়ক বল একক ক্ষেত্রফলে কি হবে, অনুদৈর্ঘ্য পীড়ন হবে। তো এখানে যে ক্ষেত্র থাকবে, এখানে যে প্রস্থচ্ছেদ থাকবে এ, তো আমার অনুদৈর্ঘ্য পীড়ন যেটা হয়ে যাবে F/A হয়ে যাবে, F/A হয়ে যাবে আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন। সো দৈর্ঘ্য বরাবর লেগেছে, তো বলটা এমনও লাগতে পারে, তো ফলে এর কি হবে, বিকৃতি যেটা হবে সেই বিকৃতি দৈর্ঘ্য বরাবর বিকৃতিটা ঘটবে। সো দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটবে, ঠিক, বেড়ে গেছে দৈর্ঘ্যের দিকে, ঠিক। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। কেন? এটা অভিলম্বের পার্ট,
অভিলম্বের পাঠ এই জন্য কারণ এর যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের লম্বতে লাগছে, সেই জন্য এই অনুদৈর্ঘ্য পীড়নও অভিলম্বেরই একটা পাঠ। অভিলম্ব পীড়নের একটা ভাগ হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। কেউ বলবে স্যার আপনি এইভাবে টেনেছেন, আপনি চাইলে এই পেনকে এভাবে করে বল প্রয়োগ করতে পারেন, কম্প্রেস করতে পারি, সংলম্ব করতে পারি, একে আমি কম্প্রেসও করতে পারি, ঠেলতেও পারি দুদিক, তাহলে এটা এমনও হতে পারে, এভাবেও আমরা বল প্রয়োগ করতে পারি। তো তাতে কি হবে, প্রাথমিক দৈর্ঘ্যের থেকে দৈর্ঘ্যটা একটু কমে যাবে, এভাবে করে বল প্রয়োগ হচ্ছে কমে গেছে। তো অনুদৈর্ঘ্য পীড়ন দুটোই হবে, একটাতে দৈর্ঘ্য কমতে পারে আর এটাতে দৈর্ঘ্য বাড়তে পারে। তো এখানে কি হচ্ছে, বল এভাবে লাগছে, তো একে টেনসাইল ফোর্স বলা হয়, টেনসাইল ফোর্স, আর একে কম্প্রেসিভ ফোর্স বলা হয়, কম্প্রেসিভ, যেটা কম্প্রেস করছে কম্প্রেসিভ ফোর্স লাগানো হচ্ছে। দুটোই কিন্তু অনুদৈর্ঘ্য পীড়ন হবে, দুটোই অনুদৈর্ঘ্য পীড়ন, মানে দৈর্ঘ্যের দিকে যে পীড়নের সৃষ্টি হয়, তাহলে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন কি বলবো, F/A। আয়তন পীড়ন কি হবে, ধরে নাও একটা বলকে নিয়ে, একটা ফুটবলকে নিয়ে তুমি জলের নিচে চলে যাচ্ছ, গভীরতায় চলে যাচ্ছ, এবার যত গভীরে যাবে তরলের কারণে কি হচ্ছে, ওই গভীরতা বাড়বে, গভীরতার জন্য তরলের নিচে কি হবে, চাপ বাড়তে শুরু করবে, ঠিক আছে। তো চাপ বাড়তে শুরু করলে আয়তন যে আছে সেই আয়তন কিন্তু কমতে শুরু করবে, ঠিক। সো অনুদৈর্ঘ্য পীড়ন হলো। এবার আমি আয়তন পীড়ন বলছি। একটা পুকুর বা কিছু আছে বা সমুদ্র আছে, সেখানে আমি প্রথমে বলটাকে এখানে রেখেছিলাম একদম উপরে, ঠিক, ফুটবল, পরে আমি সেই বলটাকে একটু জলের তলায় নিয়ে চলে এসেছি। তো এর যে আয়তন আগে ছিল, যেটা ছিল সেটাকে ডট ডট বানাচ্ছে, সেটা থেকে কি হবে, আয়তন এখন কমে যাবে, আয়তন কমে গেছে, যত নিচে নিয়ে যাব চাপ বাড়বে, চাপে বাড়ার কারণে কি হবে, চারিদিক থেকে চাপ কিন্তু সমানভাবে লাগছে। চারিদিক থেকে আমরা জানি যে যে কোনো তরলের মধ্যে যদি চাপ দেখা হয় সেটা চারিদিকে 360 ডিগ্রিতে সমানভাবে লাগে, যে কোনো বিন্দুতে, তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ সকল দিকে প্রয়োগ হয় সমানভাবে, ঠিক। তো এখানে চাপ যে প্রয়োগ হচ্ছে সেটা সমানভাবে চারিদিকে প্রয়োগ হচ্ছে, ঠিক, যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা সমানভাবে প্রয়োগ হচ্ছে চারিদিক থেকে, সেই বল বাই ক্ষেত্রফল কি হয়ে যাবে, চাপ হয়ে যাবে। তো যে কোনো বিন্দুতে, যে কোনো, কেউ বলবে স্যার এর ওপরে যে বল আছে আর নিচে যে চাপ আছে, ওপরে যে চাপ এ বিন্দুতে আর বি বিন্দুতে যে চাপ আছে সেই দুটো তো আলাদা হবে। এখানে আমি বড় এঁকেছি, এই ফুটবলটাকে বড় এঁকেছি, তুমি ভাবো সমুদ্রতে তুমি একটা বল নিয়ে গেছো, 10 মিটার নিচে নিয়ে গেছো, তো 10 মিটার নিচে যখন নিয়ে যাবে সেখানে তোমার মনে হবে না বলটা যেন এইটুকু, তো তখন উপর আর নিচের মধ্যে কোনো তফাৎ পাবে না তুমি। সো এ বি হচ্ছে একই চাপেরই হবে, ঠিক আছে, ওটা নিয়ে কনফিউজ হবে না। তো এখানে চারিদিক থেকে একই চাপ লাগছে, সো সেই চাপ লাগার ফলে কি হচ্ছে, এর আয়তন কিন্তু কমছে। সো আয়তন যখন কমছে, সেই আয়তন কমার, আয়তন পরিবর্তনের বিরুদ্ধে যে বল প্রয়োগ হবে, যে প্রত্যানয়ক বল প্রয়োগ হবে, সেটা প্রতি একক ক্ষেত্রফলে কি হয়ে যাবে, আমাদের আয়তন পীড়ন হয়ে যাবে। সো আয়তন বিকৃতির বিরুদ্ধে, আয়তন পরিবর্তনের বিরুদ্ধে যে পীড়নের সৃষ্টি হয় তাকে আমরা আয়তন পীড়ন বলবো। আর সেই আয়তন পীড়ন হয়ে যাবে F/A। সো এটা হয়ে যাবে পুরো ক্ষেত্রতল, আর চাপ যে বল প্রয়োগ হচ্ছে সেই চাপ বাই পুরো ক্ষেত্র, যে বল প্রয়োগ হচ্ছে সেই বল বাই পুরো ক্ষেত্রফল তো চাপ হয়ে যাবে। তো আয়তন পীড়ন কি হয়ে যায়, চাপের সমান হয়ে যায়। তো আয়তন পীড়ন চাপের সমান হয়ে যাবে, তো এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক। স্পর্শকীয় পীড়ন বলা হয়ে গেছে, এর কোনো ভাগ নেই। অভিলম্ব পীড়নের দুটো ভাগ, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্যের মধ্যে আবার দুটো আছে, একটা আমি এরকম ঠেললে আর একটা এরকম টানলে, ঠিক আছে, এরকম ঠেললে নাহলে এরকম টানলে, এরকম ঠেললে দৈর্ঘ্য কমে যাবে, এরকম টানলে দৈর্ঘ্য বেড়ে যাবে। আয়তনের মধ্যে দেখলাম যে জলের মধ্যে কোনো যদি বলকে নিয়ে যাওয়া হয় বা কোনো বস্তুকে যদি নিয়ে যাওয়া হয়, গভীরতার সাথে সাথে কি হবে, নিচের দিকে চাপও বাড়বে, চাপ বাড়া মানে বল বাড়া, সেই বল একক ক্ষেত্রফলে চাপের সমান হয়ে যায়। তো আয়তন পীড়ন কি হয়ে যায়, চাপের সমান হবে, আয়তন পীড়ন চাপের সমান। এর পরের দিন আমরা, পরের ভিডিওতে আমরা বিকৃতি পড়বো। আমি কি করব, এই অভিলম্ব, এখানে বিকৃতি লিখবো পীড়নের জায়গায়, দিয়ে পীড়নের জায়গায় বিকৃতি, বিকৃতি 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 করে কিন্তু আমরা
পুরো ডেফিনেশন গুলো বলবো। তার মানে এই চার্টটা মনে থাকলে, এই চার্ট যেটা বানিয়েছি ফ্লো চার্ট, সেখান থেকে আমরা বিকৃতি, পীড়নের জায়গায় বিকৃতি বসিয়ে বসিয়ে আমরা কি করব, পুরো এটাকে কভার করে নেবো। তো এইভাবে করে পুরো চ্যাপ্টার করবো। সো লিখতে লিখতে পড়ো, তাহলে দেখবে তোমার মনে থাকবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকু।